একটা দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, একটা দলকে ভোট দিলে আপনার কোরআনে আইন চালু হবে, এইগুলো কিন্তু তখন আমরা আর মেনে নিতে পারছি না। 31 দফা নিয়ে ভাবনাটা কি? আমরা আমাদের দলীয় আদর্শ রাজনীতি করি, আমাদের যে 31 দফা সেটা আমরা বাস্তবায়ন করব। আওয়ামী লীগের এই লকডাউনকে আপনি কিভাবে দেখছেন? এই লকডাউন কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করে নেই। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলা নিউজের বিশেষ আয়োজন সমসাময়িকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব ফরহাদ হোসেন আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজে। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাই, বিএনপির মনোনয়ন পেলেন, এলাকায় যাচ্ছেন, এলাকায় মানুষ আসলে ভোটের জন্য কতটা উদ্গ্রীব, ভোট নিয়ে মানুষের আকাঙ্ক্ষা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং আদাব। আমাকে বাংলা নিউজ 24-এ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলা নিউজ 24-এর সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দল থেকে আমাকে যখনই আমার নির্বাচনী এলাকায় প্রার্থী হিসাবে নাম ঘোষণা হলো, আমাদের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষা আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমরা দীর্ঘ 17 বছর ধরে এটাকে প্রত্যাশা করেছিলাম এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই প্রত্যাশার দ্বার প্রান্তে এসেও আমরা কিন্তু অপেক্ষা করছিলাম এবং আমরা প্রত্যাশা করছিলাম, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন ডিসেম্বরের তফসিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সেই ক্ষেত্রে যখনই আমাদের দল থেকে মাননীয় মহাসচিব আমার নামটি ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমাদের দলের নেতা কর্মী সমর্থক এবং সাধারণ জনগণ এই যে নির্বাচনের যে উৎসব, নির্বাচনের যে আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশার প্রাপ্তির জন্য যে দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষা ছিল, সেটা একটা বাস্তবায়নের একটা সামনের দিকে আমরা একটা লক্ষ্য খুঁজে পেয়েছি, একটা কাঙ্ক্ষিত জায়গা খুঁজে পেয়েছি বলে আমাদের টোটাল এলাকাটাই একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং বিশেষ করে আমাকে প্রার্থী ঘোষণার পরে তো আরও বেশি আমাদের নেতা কর্মী জনগণও সেখানে সম্পৃক্ত হয়েছে। আপনি তো দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় আপনি তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে যাচ্ছেন। মানুষের এই 31 দফা নিয়ে ভাবনাটা কি? আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে তো আসলে আমাদের যে 31 দফা, এর মধ্যে যেগুলো চুম্বক অংশ আছে, বিশেষ করে আমাদের নারীদের ফ্যামিলি কার্ড, এই বিষয়ে যখন আমরা আমাদের মা বোনদেরকে যখন এই বিষয়ে আমরা ধারণা দিচ্ছি, কৃষকদের যেন আমাদের ফার্মার্স কার্ড এবং বেকারদের এই চাকরির সুযোগ এবং শিক্ষাক্ষেত্রে আমাদের 31 দফার মধ্যে যে ডাইনামিক যে সিদ্ধান্তগুলো আছেন এবং আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাস্থ্যক্ষেত্রে যে নতুন নতুন উদ্যোগের কথাগুলো আছেন, যেগুলো 31 দফার মধ্যে মানুষের কথা, গ্রামের মানুষের হৃদয়ের কথা, বাংলাদেশের মানুষের হৃদয়ের কথাগুলো উঠে আসছে, সেইগুলো যখন তারা দেখতে পাচ্ছে, জানতে পারছে, শুনতে পাচ্ছে, তখন তারা আরও বেশি আমাদের দলের প্রতি তাদের আস্থা বিশ্বাস তৈরি হচ্ছে এবং তারা এটুকু প্রত্যাশা করে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, অতএব আগামী দিনে তাদের প্রত্যাশা একমাত্র তারেক রহমানের দ্বারাই সম্ভব। সেই জন্য আমাদের জনগণের আরও প্রত্যাশা জায়গাটা আমরা পৌঁছতে পারতেছি এবং ইনশাল্লাহ আমাদের জনগণের মধ্য দিয়ে আমি এলাকায় যদি এমপি নির্বাচিত হই এবং আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমরা এইটুকু আশ্বস্ত করছি যে তাদের যে প্রত্যাশা আমাদের যে 31 দফা সেটা আমরা বাস্তবায়ন করবই। 2018 সালের নির্বাচনকে বলা হয় যে রাতের ভোটের নির্বাচন। সেই নির্বাচনেও আমরা দেখেছি আপনি প্রায় 1 লাখের বেশি ভোট পেয়েছেন। এবার আসলে দলের নিশ্চয়ই আপনার কাছে আরও বেশি প্রত্যাশা, আপনি সেই প্রত্যাশা এবং জনগণের চাওয়াকে কিভাবে এক করছেন? ধন্যবাদ। আসলে 2018 সালে আমাদের নমিশন দেওয়া হয়, সেই সময় কিন্তু আসলেই নির্বাচনের জন্য একটা আমাদের বিশেষ করে আমাদের বিএনপি যারা প্রার্থী ছিল, যারা ধানের শীষের পক্ষে প্রার্থী ছিল, সবার জন্য কিন্তু অনেক কঠিন ছিল এই নির্বাচনটাকে সেই সময়ে মুখোমুখি হওয়া বা সেই নির্বাচনটাকে ফেস করা। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন শেষ করেই আমি কিন্তু ঢাকাতে না থেকে আমি কিন্তু আমার নির্বাচনী এলাকায় কিন্তু আমি বেশি সময় অবস্থান করতাম। এই কারণে আমার প্রত্যন্ত অঞ্চলের শুধু নেতাকর্মী নয়, সাধারণ জনগণের মধ্যে একটা আমি আত্মিক সম্পর্ক তৈরি করতে পেরেছি।
এই যে আত্মীয়সম্পদ তৈরি করতে পেরেছি এবং নেতৃবৃন্দের মামলা হামলা জেল জুলুম, বিশেষ করে তাদের অভাব অনটনে বিভিন্নভাবে তাদেরকে আমি শরীক হয়েছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, এই জন্য মানুষের একটা আমার প্রতি আস্থা বিশ্বাস তৈরি হয়েছে। এই জন্যই কিন্তু 18 সালে এই যে দিনের ভোর রাতে হয়েছে, অত ভয়ভীতি দেখানো হয়েছে, তারপর কিন্তু মানুষজন আমার প্রতি আস্থা রেখে তারা ভোট সেন্টার পাহারা দিয়েছিল এবং ভোট সেন্টার পাহারা দিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত, আমরা এত কিছু পরেও আমরা কিন্তু লড়াই করেছিলাম বলেই কিন্তু সেই নির্বাচনে 1,88,000 মতো ভোট আমি পেয়েছিলাম। আচ্ছা, এবার আসলে আপনার প্রত্যাশাটা কেমন? দলের নিশ্চয়ই আপনার কাছে আরও বেশি প্রত্যাশা, এবার নিশ্চয়ই আগের মতো দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা নেই। সেই হিসাবে আপনার প্রস্তুতি কেমন? আপনি যখন মানুষের কাছে যাচ্ছেন, আমরা দেখি আপনি প্রায় খুলি বৈঠক করেন, এই খুলি বৈঠকগুলোতে কেমন রেসপন্স পাচ্ছেন? ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন আমার খুলি বৈঠকগুলোতে 1000, 2000 এরকম মানুষ সম্পৃক্ত হচ্ছেন এবং বিশেষ করে এই যে আমাদের যে 31 দফা এবং এই যে নারীদের প্রতি আমাদের যে বিশেষ করে আমাদের এই অঞ্চলটায় কিন্তু আমাদের অভাবী মানুষ অনেক বেশি, সেই ক্ষেত্রে তারা যে এই যে তাদের যে স্বনির্ভর হওয়ার জন্য যে 31 দফার মধ্যে আমাদের যে পরিকল্পনাগুলো আছেন তাদেরকে জানতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং কৃষক তাদের যে উৎপাদিত পণ্য ঠিক লাভে বিক্রি করতে পারছেন না, সার বীজ কীটনাশক পাচ্ছেন না, আমার 31 দফার মধ্যে যেগুলো উঠে আসতেছে, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক তারা ক্যাসিনোতে বিভিন্ন মাদকতা সম্পৃক্ত হচ্ছেন, সেক্ষেত্রে তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করব, আমরা শিক্ষার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে এই যে আমাদের নতুন নতুন উদ্যোগগুলো এই যে তারা যখন জানতে পারছেন তখন কিন্তু মানুষের আগ্রহ বাড়তেছে। এবং আমি এটুকু বলতে চাই 18 নির্বাচনে আমি যখন 1,28,000 ভোট পেয়েছি, আমার ইনশাল্লাহ আমি এটুকু বলতে চাই দল যে আমাকে আস্থা বিশ্বাস রেখে আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন নমিশন দিয়েছেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি আমার এলাকার নেতাকর্মী এবং সমস্ত জনগণকে নিয়ে 2 লক্ষর বেশি ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব বলে আমি আশা করছি। জনাব ফরহাদ হোসেন আজাদ, আপনি আপনার বক্তব্যগুলোতে আমরা দেখি যে আপনি প্রায় অভিযোগ করেন যে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সেই প্রত্যন্ত অঞ্চলেও ধর্মের নামে ভোট চাওয়ার একটা কৌশল হিসেবে তারা বেছে নিয়েছেন, এরকম কথা আপনি বলেন। আসলে কি হয়, আসলে আপনার কাছে কেমন ধরনের অভিযোগ আসে? আমি যখনই বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যাই, সেখানে কিন্তু আমি যখন এই খুলি বৈঠকের বাইরেও আমি কিন্তু বিশেষ করে দুয়ারে দুয়ারে যাচ্ছি, সেই সময় কিন্তু অনেক মা বোন আমাকে জিজ্ঞাসা করে, আবারে এই যে জামাতের লোকজন কহেছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তারা যে বলতেছে দাঁড়িপাল্লা হেরে গেলে কোরআন হেরে যাবে, এইটা কী বারে? যে তুই তো 2 বার হজ করে আসছিস, বলতো বা। তখনই কিন্তু আমি বুঝতে পারছি যে তারা কিভাবে আমাদের ধর্মকে দোহাই দিয়ে ধর্মের কথা বলে, বিশেষ করে আমাদের সহজ সরল আমাদের মাদের বোনদের এবং আমাদের মসজিদের মুসল্লিদেরকে তারা বিভিন্নভাবে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। আপনি শুধু এখানেও অবাক হবেন যে তারা এমনও বক্তব্য দিচ্ছেন যে মসজিদে যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে সেখানে রাজনীতি করতে দিতে হবে, আর যদি রাজনীতি করতে আলাপ করতে না দেন তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত হবে না। এই যে কথাগুলো তারা বলছেন এবং বিশেষ করে মাহফিলগুলোতে হয়, আমাদের ওই অঞ্চলে প্রচুর মাহফিল হয়, সে মাহফিলে কিন্তু মাহফিল থেকে এখন কিন্তু মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি গত পরশুদিন একটা মাহফিল করে আসছি, দেখি মুসল্লি নাই, কেন? আমাকে অনেকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে ভাই এই যে একটা মাহফিল আমরা যখন করি, সমস্ত ধর্মের সমস্ত দলের লোকজন, সেখানে বিএনপি করি, আর অন্য দল করি, জাতীয় পার্টি করি, আমরা ইসলামী আন্দোলন করি, চরমনাই করি, সাধারণ মুসলিম সবাই কিন্তু টাকা দিই, টাকা দিয়ে একটা মাহফিল আয়োজন করি। সে মাহফিলে যদি এখন প্রধান বক্তা আসে একটা দলের পক্ষে বলে একটা দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, একটা দলকে ভোট দিলে আমরা কোরআনে আইন চালু হবে, এইগুলো কিন্তু তখন আমরা আর মেনে নিতে পারছি না। এই পারছি না বলেই কিন্তু আজকে মানুষ মাহফিল থেকে বিমুখ হচ্ছে এবং আজকে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন তাদের দিকেও মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। আপনি খেয়াল করবেন এখন কিন্তু তারা বিভিন্ন মিটিং করলে দেখবেন, আমার এলাকায় একটা থানায় মিটিং করে আশপাশে থানা থেকে আশপাশে ইউনিয়ন নিয়ে আসে তারা শক্তি প্রদর্শন করার চেষ্টা করে। অথচ আমাদের বিএনপি কিন্তু এক ইউনিয়নের মিটিং করে কিন্তু আরেক ইউনিয়নের মানুষ মিটিং আমরা যাই না। এখানে হচ্ছে বিএনপি, এই জন্যই আমার বিশ্বাস যে তারা যতদিন যাচ্ছে তাদের জনপ্রিয়তা এবং ধর্মকে নিয়ে যে রাজনীতি করা এই যে প্রবণতা, এখান থেকে আমি মনে করি তাদেরকে ফিরে আসা উচিত এবং তাদের যে দলীয় আদর্শ, তাদের দলীয় চিন্তা সেগুলো মানুষের সামনে নিয়ে যাওয়া উচিত। যেটা আমরা বিএনপি,
আমরা তো বলতে পারতাম, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম উনি সংবিধানে লিপিবদ্ধ করেছেন। আমরা তো এটা নিয়ে কোনো বড়াই করি না, এবং বিএনপি বরাবরই আমরা আমাদের দলীয় আদর্শ রাজনীতি করি। এখন আমরা 31 দফা নিয়ে মানুষের সামনে যাচ্ছি। ইনশাল্লাহ এই 31 দফা নিয়ে মানুষ আমাদের গ্রহণ করবে, এবং আমার বিশ্বাস যে আমরা বিপুল ভোট এইবার বিজয়ী হয়ে সরকার গঠন করব। জামায়াত নিয়ে যখন কথা বলছিলেন, আমরা শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি যে গণভোট নিয়ে, গণভোটের দিনক্ষণ নিয়ে একটা কিন্তু জামাতের দ্বিমত ছিল। এরপর আমরা যদি বলি জুলাই সনদে স্বাক্ষর করা নিয়েও এক ধরনের সবাই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে জামায়াত আসলে শেষ পর্যন্ত স্বাক্ষর করবে কিনা। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেক সময় আমি অনেক টকশোতে অনেক বক্তার বক্তব্য শুনেছি যে হুসেইন মোহাম্মদ এরশাদ মারা গেছেন, এখন জামাত যেন সেই হুসেইন মোহাম্মদ এরশাদের প্রেতাত্মা হিসেবে ফিরে আসছেন। দেখেন, ওনারা কিন্তু আমাদের যখন মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মিটিং করলেন, এবং সেইখানে কিন্তু সিদ্ধান্ত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। সঙ্গে সঙ্গে তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য দাবি করলো, এবং ঢাকা শহর সহ সারা বাংলাদেশে অনেক জায়গায় তারা মিছিল মিটিংও করছে। কিছুদিন পরে কিন্তু এটা গেল, এরপর আসলো পিআর আসলো। দেখেন, পিআরও কিন্তু এখন নাই, এখন তারা আসছে গণভোটে আসছে। তাহলে দেখেন, যে দল সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যা এক কথা বলে, এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বা জনগণ বা ভোটারদেরকে তাদের প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে যাচ্ছে, এবং হারিয়ে যাচ্ছে বলে কিন্তু আজকে তারা, আমার কাছে যেটা মনে হয়, তারা এই নির্বাচনটাকে পিছাতে চায়, অর্থাৎ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই ধরনের এক এক সময় এক কথা বলছে। কারণ তারা নিশ্চিত জানে যে ধর্মের দোহাই দিয়ে, বেহেশতের টিকিট দিয়ে এইসব কথা বলে মানুষের মন জয় করা বা ভোটারদের ভোট নেওয়া যায় না। এটা বুঝতে পেরেই কিন্তু তারা এখন এই ধরনের বিভিন্ন অজুহাত তুলে নির্বাচনকে পিছানো বা ভণ্ডুল করার চেষ্টা করছে। আমার বিশ্বাস তাদের শুভবুদ্ধি উদয় হবে, এবং তারা আমাদের বাংলাদেশের মানুষের দীর্ঘদিন আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং জুলাই আন্দোলনের মধ্যেও কিন্তু একটা আমাদের আকাঙ্ক্ষা আছে। আমার বিশ্বাস তারা শুভবুদ্ধি উদয় হয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণই নির্ধারণ করবে আগামীদের বাংলাদেশ কে দেশ চালাবে, কে সরকার গঠন করবে। আপনি একেবারেই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের প্রতিনিধিত্ব করেন, আপনি পঞ্চগড় 2 থেকে লড়বেন, পাশাপাশি আপনি পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব। তো ওই অঞ্চলে তো হিন্দু ভোটার অনেক, আমরা জানি যে ওই অঞ্চলটা কিছুটা হিন্দু অধ্যুষিত এলাকা। সেই হিসাবে হিন্দু ভোটারদের কাছে আপনার গ্রহণযোগ্যতা কেমন, বা হিন্দুদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এরকম যারা সংখ্যালঘু রয়েছেন? হ্যাঁ, আমি আপনার বলতে চাই, আমার নির্বাচন এলাকায় প্রায় 1,32,000 হিন্দু ভোটার, এবং টোটাল আমার এলাকার নির্বাচনে ভোটার হচ্ছে 1,14,000 মতো। আজকে সনাতন ধর্মীরা 5 আগস্টের পরে আপনি নিশ্চয়ই খবর নেবেন, সেখানে কিন্তু ওই অঞ্চলে ম্যাক্সিমাম হিন্দু কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, এবং তারা কিন্তু বর্ডার এলাকায় তারা কিন্তু ভিড় জমিয়েছিল। সেই সময় কিন্তু আমি সেখানে ডিসিএসপি এবং সেখানে বিজিবি সেনাবাহিনী কর্মকর্তাদেরকে অনুরোধ করে সেখানে বর্ডার এলাকায় গিয়ে সেখানে কিন্তু আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আপনার জন্ম এখানে, আপনি এখানে বড় হয়েছেন, কেন আপনি দেশ ছেড়ে চলে যাবেন? এখানে যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আপনার তো ফ্যাসিস্ট না, কাজে আপনার দেশে থাকেন, আপনার যত রকম নিরাপত্তা দেওয়া দরকার আমরা নিরাপত্তা দিব। এরপরে কিন্তু তারা তাদের জন্মাষ্টমী অনুষ্ঠান করেছেন, শারদীয় দুর্গাপূজা করেছেন। গতবার কিন্তু তারা সেই 24-এর দুর্গাপূজা কিন্তু তাদের রাত 8টা-9টার পর কিন্তু তাদের লোকজন আর পূজা মণ্ডপ ছিল না, কিন্তু এর পরবর্তী 1 বছরে তাদের পূজা পার্বণে আমার দল থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব আমাকে যে নির্দেশনা দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে এই যে তাদের পূজা পার্বণে সহযোগিতা করা, পাশে থাকা, এবং এজ এ বিশেষ করে আমরা যে বিশ্বাস করি লাকুম দিনুকুম ওয়ালিউদ্দিন, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে, এই যে তাদেরকে আমরা সহযোগিতা করেছি, এতে কিন্তু তাদের আস্থা বিশ্বাস আমাদের দলের প্রতি, আমাদের প্রতি তৈরি হয়েছে। এবং তারা এটাও স্বীকার করে, প্রায় সময় বলে যে জিয়াউর রহমান তো মুখ্যতা ছিলেন, জিয়াউর রহমান তো স্বাধীনতা ঘোষক ছিলেন, তাই কাজেই আওয়ামী লীগ নাই, এখন তো আরেকটা স্বাধীনতা সপক্ষে দল আছে, অতএব আমরা তো সেই দলটাকে বেছে নেব। এবং তারা এইভাবে কিন্তু আজকে আমার বিশ্বাস যে আমার এলাকার শতকরা 99% সনাতন ধর্মী মানুষ তারা ভোট দেওয়ার সুযোগ পেলে এবং ভোট সেন্টারে গেলে তারা কিন্তু ধানের শীষ প্রতীককে ভোট দেবে বলে আমি আশ্বস্ত হয়েছি। ইনশাল্লাহ
তারা সেই ধানের শীষ প্রতীকে ভোট দিবে, এটা আমার বিশ্বাসে তৈরি হয়েছে। পঞ্চগড় কিন্তু আরেকটি কারণে ইদানিং খুব আলোচনায়, সেটি হচ্ছে যে পঞ্চগড়ের পর্যটন খাত উন্নত হচ্ছে, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড় থেকে। পঞ্চগড়ের চা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। তো পর্যটনের ক্ষেত্রে পঞ্চগড় নিয়ে আপনার ভাবনা আছে কিনা বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে আমরা আমাদের জেলা প্রশাসক সহ আমরা একাধিক সভা করেছি এবং সেখানে আমাদের অনেকগুলো দলের নেতৃবৃন্দ সেখানে ছিল। সেক্ষেত্রে পঞ্চগড় যে আমাদের একটা সম্ভাবনাময় পর্যটন এলাকা তৈরি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আপনি খেয়াল করবেন, আমরা পর্যটনে শুধু তেঁতুলিয়ায়, শুধু আমাদের কাঞ্চনজঙ্ঘা নয়, তেঁতুলিয়া আমরা গত সপ্তাহে বাংলাদেশের সর্বোচ্চ একটা পতাকা আমরা সেখানে নির্মাণ করে সেটা উত্তোলন করা হয়েছে। আমাদের তেঁতুলিয়া পঞ্চগড়ে একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে, যেখান থেকে ওই ওয়াচ টাওয়ার থেকেই আপনি সেই পর্যটন আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এখানে পঞ্চগড়ে চা তো আছেই, সেই চা শিল্প কিন্তু গত ফ্যাসিস্ট সরকার আমলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জেলা প্রশাসক সহ আমরা সবাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চা ফ্যাক্টরি মালিকগুলো সবাই সম্মিলিতভাবে কিন্তু এখন কিন্তু পঞ্চগড়ের চা ফ্যাক্টরি মালিকগুলোদের মুখেও হাসি ফুটছে এবং চা চাষিদেরও মুখে হাসি ফুটিয়েছে। আমরা সেই রকম পলিসি নিয়েছি। এছাড়াও আমাদের পঞ্চগড়টাকে পর্যটন নগরী করার জন্য সেখানে মানুষজন যেন তারা যেন থাকতে পারে, সে আবাসিক ব্যবস্থা তৈরি করা এবং আমাদের সেখানে শীতকালে ওইখানে আমাদের একটা ফুলের বাগান তৈরি করা হয়েছে, যার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের কথা সেটা নাই, সেটা সেখানে আমরা তৈরি করেছি। সেটা আরও বিস্তৃত হবে। এছাড়াও পঞ্চগড়ে আমরা সুন্দর 4 লেন তৈরি করেছি এবং পঞ্চগড়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য আমাদের রেল স্টেশনটা আমরা আধুনিকরণ করেছি এবং পাশাপাশি পঞ্চগড়ের পাশে যে 2টি জেলা বা 2টি উপজেলা পার হয়ে পঞ্চগড়ে আসতে হয়, বোদা এবং দেবীগঞ্জ, এই দুইখানেই কিন্তু আমরা পর্যটকদের আকর্ষণ করার জন্য সেখানে সুন্দর ফোয়ারা, সেখানে পঞ্চগড় গেট এবং কোর্তোয়া ধারবে, সেখানেও কিন্তু আমরা অনেকগুলো পর্যটন কেন্দ্র তৈরি করছি, যেখানে আমাদের পর্যটকজন সেখানে আকর্ষিত হয় এবং তারা বিনোদন করতে পারে, সেইগুলো কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। আমার বিশ্বাস স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের ইতিহাসে এই পঞ্চগড় জেলা অন্যতম একটি পর্যটন জেলা এবং পর্যটন কেন্দ্র হিসাবে সেখানে বাস্তবিত হবে এবং বাংলাদেশের মানুষ সহ দেশে বিদেশে পর্যটকরা তারা সেখানে ভ্রমণ করবে। ফরহাদ হোসেন আজাদ, আমরা আজ যখন আলোচনা করছি তখন কিন্তু আওয়ামী লীগ ঘোষিত একটি লকডাউন কর্মসূচি চলছে। আপনি ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, এখন জাতীয় রাজনীতিতে আপনি একদম একজন প্রথিতযশা রাজনীতিবিদ হিসেবে পদচারণা করছেন। এই আওয়ামী লীগের এই লকডাউনকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার সবচেয়ে দুঃখ লাগে যে জুলাই আন্দোলনে এতগুলো মানুষ দল মত নির্বিশেষে শহীদ হলো, প্রায় 30,000-এরও বেশি মানুষ, কেউ চোখ হারালো, কেউ অন্ধ হলো, কেউ হাত হারালো, কেউ পঙ্গু হলো, পা হারালো। তাদের এই যে আজকে 5ই আগস্ট থেকে আজকে নভেম্বরের এই যে আপনাদের 14 তারিখ 13 তারিখ, তাদের মধ্যে কোনো বোধোদয় তৈরি হলো না, তাদের মধ্যে আত্মশুদ্ধি তৈরি হলো না, না হয়ে তারা আজকে লকডাউন দিয়ে আমরা কি দেখলাম গত 2 দিন ধরে রাতের বেলা আজকে কত গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক যে জুলহাস নামে এক ড্রাইভার লোনের টাকা নিয়ে সে গাড়ি কিনেছিল, সে ঘুমন্ত অবস্থায় আছে, সেখানে গাড়িটি জ্বালিয়ে দেওয়া হলো। আমি এখান থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে টিম পাঠিয়ে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তা আজকে এই যে লকডাউন, এই লকডাউন কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই, বাংলা গ্রহণ করার কথাও না। সেক্ষেত্রে তারা যে এর আগে যে জ্বালাও পোড়াওয়ার জন্য যে বিএনপি বা অন্য দলকে দায়ী করত, আজকে দেখেন তারা কিন্তু নিজেরাই প্রমাণ করলো যে তারা ওইখান থেকে ওই যে মনে পড়ে যায় আজ থেকে আরও প্রায় 40 বছর আগে ওই যে শাহবাগে গান পাউডার দিয়ে যখন একটি বাসের মধ্যে প্রায় 16 জন মানুষকে হত্যা করা হয়েছিল, আজকে যেন সেখান থেকে তারা এখন বের হতে পারে নাই। আমি যেটা বিশেষ করে অত দুঃখের সঙ্গে বলতে চাই,
আজকে বাংলাদেশের মানুষ যেমন তাদের লকডাউনকে প্রত্যাখ্যান করেছে, আমি মনে করি এই কর্মসূচি দেওয়ার মধ্যে তারা আবারও মানুষের মন থেকে তারা সরে গেল, এবং আমার বিশ্বাস তারা যে এইভাবে যদি দেশকে অস্থিতিশীল করতে চায় এবং তারা যদি মনে করে এইসব কর্মকাণ্ড করে নির্বাচনকে পিছিয়ে দেব, নির্বাচনকে ভণ্ডুল করব, তাহলে আমি মনে করি তারা বকার সঙ্গে বসবাস করে। কারণ 24 আগস্টের আগেকার বাংলাদেশ, 5ই আগস্টের পরে বাংলাদেশ এক চিত্র নয়। এখন কিন্তু মানুষ শান্তি চায়, এবং মানুষ কিন্তু এখন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে তারা বেশি বেশি করে সাদরে গ্রহণ করার চেষ্টা করছে। আমি আশা করব আমরা সবাই সেটাকে বাস্তবায়ন করে গ্রহণ করে আমরা আগামী দিনে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি শক্তিশালী জাতি হিসেবে যেন আমরা সেখানে প্রমাণ করতে পারি, উঠে দাঁড়াতে পারি, সেই চেষ্টা করব, সেটাই আমি প্রত্যাশা করব। ভোটের সঙ্গে কিন্তু জোটের একটা খুব সূত্র রয়েছে। যখনই এরকম ভোট আসে তখনই রাজনৈতিক দলগুলো জোট করে। তো আপনি যেহেতু কেন্দ্রীয় বিএনপির রাজনীতি করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপির আসলে কারোর সাথে জোট করার সম্ভাবনা আছে কিনা, আলোচনা চলছে কিনা? বিএনপি কিন্তু এই যে বিশেষ করে আন্দোলন সংগ্রাম করেছে, সেখানে কিন্তু 12 দলীয় জোট, তার সমমনার জোট এবং অনেকগুলো বাম ধর্ণা দলের সঙ্গে কিন্তু বিএনপি বিশেষ করে তারা আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, ঠিক আছে, কখনো যুবজে আন্দোলন করেছি। সেক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 237টি আসনে আমাদের প্রার্থী ঘোষণা করেছে, এবং এখনও 63টি আসন আমাদের প্রার্থী ঘোষণা করা হয়নি। তো আমি মোটামুটি আমার অবস্থান থেকে যেটা জানি যে আমাদের দলের যারা ইফেক্টিভ মানুষ, বিশেষ করে জোটের জন্য যারা ইফেক্টিভ মানুষ, যারা যোগ্য মানুষ, যারা এলাকার মধ্যে অবস্থান আছে, আমার বিশ্বাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটি সেটা বিচার বিশ্লেষণ করে তাদের সবাইকে নিয়ে সমন্বয় করে ইনশাল্লাহ আমাদের একটা আমরা নির্বাচন করব। কারণ আমরা কিন্তু প্রথমেই বলেছি আমরা একটি জাতীয় সরকার গঠন করব। সেই জাতীয় সরকার গঠন করতে গেলে কিন্তু আমাদের এইভাবে আমাদের অনেকগুলো দলের কিন্তু সেখানে সমর্থন বা সে পার্লামেন্টের মধ্যে লাগবে। সেক্ষেত্রে আমার বিশ্বাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমার বিশ্বাস এর মধ্য দিয়ে মনে হয় যতগুলো আসন আমাদের জোটকে দেওয়া উচিত, সেইগুলো দিয়ে আমরা একটা নির্বাচনী জোটের মধ্য দিয়ে আমরা নির্বাচন করে ইনশাল্লাহ আমরা বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এই যে দীর্ঘদিনের প্রত্যাশিত গণতন্ত্র, সেই গণতন্ত্রে ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ আগামী দিনে স্বনির্ভর একটি বাংলাদেশ পাবে, এই আমি প্রত্যাশা করছি। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজনীতি করেছেন। আমরা বিএনপির যারা নেতা নেত্রী, যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তাদেরকে পেলেই একটি প্রশ্ন করি যে আসলে কবে ফিরবেন তারেক রহমান? বাংলাদেশের মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমি এটুকু বলতে পারি যে আমাদের চেয়ারম্যান সাহেব শীঘ্রই ফিরে আসবেন। উনিও প্রায় সময়ই বলেন উনার কিন্তু মন আত্মা সমস্ত কিছু পড়ে আছে বাংলাদেশে। কাজেই অল্প সময়ের ভিতরেই আমাদের বাংলাদেশের মানুষ এবং আমাদের দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনে যে আমাদের প্রতীক্ষা, সে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে আমাদের বাংলাদেশের মাটিতে পা দিবেন, ইনশাল্লাহ অল্প দিনের ভিতরেই এবং খুব শীঘ্রই আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশের মাটিতে দেখতে পাবেন। ধন্যবাদ ফরহাদ হোসেন আজাদ, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বাংলা নিউজ 24 সমস্ত কলা কুশলীকে। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমসাময়িক। ফিরব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।